খারে বাছা, খা। খাওয়া হয়ে গেলে এবার একটু বাইরে থেকে ঘুরে আয়। আমি ঘরে গিয়ে দেখি আজ তোরা কয়টা ডিম দিয়েছিস। আরে বাহ, হাঁসগুলো তো আজ অনেক ডিম দিয়েছে। আজ এই ডিমগুলো বিক্রি করলে অনেকগুলো টাকা পাওয়া যাবে। যাই, টোনাকে গিয়ে বলি ডিমগুলো বাজারে নিয়ে যেতে। এরপর টনি টোনার কাছে গিয়ে টোনাকে বলতে থাকে। টোনা, আজ হাঁসগুলো অনেক ডিম দিয়েছে, তুমি তাড়াতাড়ি করে ডিমগুলো বাজারে নিয়ে যাও দেখি। ঠিক আছে গিন্নি, তুমি ডিমগুলো নিয়ে এসো, আমি বাজারে নিয়ে যাচ্ছি। দাঁড়াও, আমি এক্ষুনি ডিমগুলো নিয়ে আসছি। মা টুনি, এদিকে একটু শুনে যা দেখি। কি হয়েছে মাসিমা, আমাকে ডাকছো কেন? তুমি আবার কোনো বিপদে পড়নি তো? না রে মা টুনি, আমি কোনো বিপদে পড়িনি। তবে শুনলাম তোর বাড়িতে অনেক হাঁস আছে, আর হাঁসগুলো নাকি প্রতিদিনই ডিম দেয়। হ্যাঁ মাসিমা, তুমি ঠিকই শুনেছো। আমি হাঁসগুলোকে নদী থেকে নিয়ে যেতে এসেছি। সেই সকালবেলা হাঁসগুলো নদীতে এসেছে, কিন্তু তাদের বাড়িতে যাওয়ার কোনো নামই দেখছি না। তাই তো আমি হাঁসগুলোকে বাড়িতে নিয়ে যেতে এলাম গো। তা তুই কি সব ডিম বিক্রি করিস? না মাসিমা, কিছু ডিম বাড়িতে খাওয়ার জন্য রেখে দেই, আর বাকি ডিমগুলো বিক্রি করে দেই। তা তুমি কি ডিম নিবে মাসিমা? হ্যাঁ রে মা, ডিম নিব, কিন্তু আমার কাছে যে কোনো টাকা নেই। অনেক দিন থেকে হাঁসের ডিম খেতে ইচ্ছে করে, টাকার অভাবে খেতেই পারি না। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না মাসিমা, তুমি কাল সকালে আমার বাড়িতে এসো। আমি তোমাকে 2টা ডিম দিয়ে দিব, আর তোমাকে কোনো টাকা দিতে হবে না। কি বলছিস মা, তুই আমাকে টাকা ছাড়া ডিম দিবি? হ্যাঁ মাসিমা, দিব। এবার কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। একথা বলে টনি সেখান থেকে চলে যায় আর নদীর পাড়ে গিয়ে হাঁসগুলোকে ডাকতে থাকে। আয় আয়, এবার উপরে উঠে আয় দেখি। আয় আয়, সন্ধ্যা যে হয়ে এলো, আর তোদের নদীতে থাকতে হবে না। সারাদিন নদীতে অনেক সাঁতার কেটেছিস, আর সাঁতার কাটতে হবে না। তাড়াতাড়ি উপরে উঠে আয়। এ কি, এখানে তো দেখছি 6টা হাঁস। আর 2টো হাঁস কোথায় গেল? তোরা তো সবাই একসঙ্গে বেরিয়েছিলি, তবে ওরা দুজন কোথায় চলে গেল? হায় হায় রে, আমার এ কি সর্বনাশ হয়ে গেল। না, কাল থেকে আমি হাঁসগুলোকে আর বাইরে আসতেই দিব না। এরপর টনি মন খারাপ করে হাঁসগুলোকে বাড়িতে নিয়ে যায়। মা, তুমি হাঁসগুলোকে বাড়িতে নিয়ে এসেছো? হ্যাঁ কি মা, তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার? মারে, আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমি 2টো হাঁসকে যে খুঁজে পাচ্ছি না রে মা। মা, তুমি কি বলছো এসব? 2টো হাঁসকে তুমি খুঁজে পাচ্ছ না? হাঁস দুটো তাহলে কোথায় চলে গেল? শিয়াল কুকুর হাঁস দুটোকে আবার খেয়ে ফেলেনি তো? জানি না রে মা, কিভাবে যে কি হয়ে গেল। আজ তো সন্ধ্যা হয়ে এসেছে, তাই আর হাঁস দুটোকে খুঁজতে পারলাম না। কাল সকালে একবার হাঁস দুটোকে খুঁজে দেখবো পাই কিনা। হ্যাঁ মা, তুমি তাই করো। এভাবে দেখতে দেখতে রাত গড়িয়ে ভোর হয়ে আসে। গিন্নি, আমাকে একটু খেতে দাও দেখি, আমাকে আবার বাজারে যেতে হবে ডিমগুলো নিয়ে। টোনা, তুমি বাজারে যাবে? হাঁস দুটোকে খুঁজতে যাবে না? গিন্নি, তুমি আর টুকিমা মিলে আশপাশটা একটু খুঁজে দেখো, হাঁস দুটোকে পাও কিনা। আমি বাজার থেকে এসে না হয় বনের দিকে খুঁজে দেখবো। একথা বলে টোনা হাঁসের ডিম নিয়ে বাজারে যেতে থাকে। ঠিক তখনই দেখতে পায় তাদের বাড়ির সামনে 2টো হাঁস পড়ে আছে। তা দেখে টোনা অবাক হয়ে যায়। এ কি, এখানে হাঁস এলো কি করে? গিন্নি, গিন্নি তাড়াতাড়ি এখানে এসো। দেখো দেখো, এখানে 2টো হাঁস মাটিতে পড়ে আছে। টোনা, কি বলছো তুমি? এ কি, এই হাঁস দুটোই তো আমাদের হারিয়ে যাওয়া হাঁস। কিন্তু হাঁস দুটো মাটিতে এভাবে শুয়ে আছে কেন? দাঁড়াও গিন্নি, আমি দেখছি হাঁস দুটোর কি হয়েছে। টুনি, হাঁস দুটো যে মরে গেছে, কিন্তু হাঁস দুটো মারা গেল কি করে? আর এখানেই বা এলো কি করে? হ্যাঁ তাই তো, হাঁস দুটো তো মরে গেছে। তাহলে কে হাঁস দুটোকে এখানে রেখে গেল? কে? টনি ও টোনা যখন কাঁদছিল তখন সেখানে মিনু টুনটুনি আসে।
আর টুনিকে বলতে থাকে, কি হয়েছে রে মা, তোরা এভাবে কাঁদছিস কেন? মাসিমা, আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে গো। দেখো, হাঁস দুটোকে কে যেন মেরে ফেলে রেখেছে। মারে, হাঁস দুটোকে দেখে মনে হচ্ছে শিয়াল বা কুকুর মেরে ফেলেছে। তুই আর মন খারাপ করে থাকিস না, যা হবার তা তো হয়েই গেছে। এখন আর মন খারাপ করে কি হবে বল? তাই তুই বরং মরা হাঁস দুটোকে কোথাও মাটি চাপা দিয়ে রাখ, নয়তো তুই হাঁস দুটো যতবার দেখবি ততবার কষ্ট পাবি। ঠিক আছে মাসিমা, আমি তাই করছি। তার আগে তোমাকে দুটো ডিম দিয়ে দেই। টোনা, মাসিমাকে দুটো ডিম দিয়ে দাও তো। আমি মাসিমাকে ডেকেছিলাম দুটো ডিম দেওয়ার জন্য। মারে, তুই এই অবস্থাতেও আমার কথা ভাবছিস? সত্যি তুই অনেক ভালো মনের পাখি। তোর মতো ভালো পাখি আমি আর দুটো দেখিনি। এরপর টোনা মিনু টুনটুনিকে 2টা ডিম দিয়ে দেয়। আর ডিম দুটো পেয়ে মিনু টুনটুনি অনেক খুশি হয় আর সেখান থেকে চলে যায়। আর টোনা ও টুনি হাঁস দুটোকে মাটি চাপা দিয়ে রাখে। আর এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। কি ব্যাপার তোতা দাদা, তুমি আবার কবে থেকে ডিম বিক্রি করা শুরু করলে? আগে তো তোমাকে ডিম বিক্রি করতে দেখিনি। আসলে টোনা, আমি তো কোনো কাজ করি না, তাই গিন্নি আমাকে অনেক বকাঝকা করে। তাই কবুতর দাদার কাছ থেকে হাঁসের ডিম কিনে নিয়ে এসেছি বিক্রি করার জন্য। কিন্তু কবুতর দাদার হাঁস আছে বলে তো আমি জানতাম না। টোনা, তুই জানিস না তাই এ কথা বলছিস। কবুতর দাদা তো গোপনে 2টা হাঁস পালন করে, সেই হাঁস দুটো ডিম দেয়, আর সেই ডিমগুলো আমি কিনে নেই। ও আচ্ছা, এটা তো অনেক ভালো কথা। তুমি বসে না থেকে এভাবেই কাজ করে যাও, তাহলে কেউ আর তোমাকে রাগ দেখাতে পারবে না। হ্যাঁ টোনা, তুই ঠিক বলেছিস। আর টোনার মনে সন্দেহ জাগতে থাকে। তাই টোনা কবুতরের বাড়িতে চলে যায়। কবুতর দাদা, ও কবুতর দাদা, কোথায় গেলে? কি হয়েছে রে টোনা, ডাকছিস কেন? তুমি নাকি ডিম বিক্রি করো, তাই তোমার কাছ থেকে হাঁসের ডিম নিতে এলাম। তুই পাগল হয়ে গেছিস নাকি রে? আমার আবার হাঁস কোথায় যে তোকে হাঁসের ডিম দিব? তাছাড়া তোর বাড়িতেই তো অনেক হাঁস, আর তুই এসেছিস আমার কাছে ডিম কিনে নিতে? ফাজলামি করার আর জায়গা পাস না, তাই না? কবুতরের এমন কথা শুনে টোনা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিন্তু টোনার মনের সন্দেহ কিছুতেই দূর হয় না। তাই টোনা বাড়িতে চলে যায় আর টুনিকে সব কথা খুলে বলে। টোনা, তুমি চিন্তা করো না, আমরা দুজনে এক্ষুনি কবুতর দাদার বাড়িতে যাব। টোনার হাঁস দুটোকে চুরি করে বেশ লাভ হয়েছে। এখন প্রতিদিন হাঁসের ডিম বিক্রি করতে পারছি। হাঁস দুটো এভাবে ডিম দিলে অল্প কিছুদিনের মধ্যে আমি ধনী পাখি হতে পারবো, তা ভেবেই আবার অনেক আনন্দ হচ্ছে। কবুতর যখন এসব কথা বলছিল তখন টোনা ও টুনি এসে কবুতরের সব কথা শুনে ফেলে। আর টোনা কবুতরকে বলতে থাকে, ছি কবুতর দাদা, ছি, তুমি এত লোভী! ধনী পাখি হওয়ার জন্য আমাদের হাঁস দুটোকে চুরি করে আনলে। তুমি এটা করতে পারলে দাদা? এসব তুই কি বলছিস টোনা? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুধু শুধু আমাকে তুই মিথ্যা অপবাদ দিচ্ছিস কেন? শোনো কবুতর দাদা, আমরা তোমার সব কথা শুনে ফেলেছি। এসব চালাকি আর আমাদের কাছে খাটবে না। তুমি এখন সত্যি কথা না বললে আমরা তোমাকে পুলিশে দিব। না না, তোরা আমাকে পুলিশে দিস না। আমি তোদের সব কথা বলছি। আসলে আমি হাঁস দুটোকে নদী থেকে চুরি করে নিয়ে এসেছি। তাহলে মরা হাঁস দুটো কার? আর হাঁস দুটোকে আমাদের বাড়ির সামনে কে রেখে এসেছিল? ওই হাঁস দুটো আমার ছিল। আর হাঁস দুটো ডিম দিত না বলে তোদের হাঁস দেখে আমার লোভ হতো। আর তোদের হাঁস দুটো দেখতে একদম আমার হাঁসের মতো ছিল, তাই তোদের হাঁস দুটোকে আমি চুরি করি আর আমার হাঁস দুটোকে মেরে তোদের বাড়ির সামনে রেখে দেই। তোরা আমাকে ক্ষমা করে দে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এমন ভুল আর কখনো করব না। এরপর টোনা ও টুনি কবুতরকে ক্ষমা করে দেয় আর তাদের হাঁস দুটোকে তাদের বাড়িতে নিয়ে যায়।
বাবা টোনা, আমি আর তোর বাবা মিলে তোর জন্য একটা মেয়ে ঠিক করেছি। আমরা ভাবছি এবার তোকে দেখিয়ে আমরা তোর বিয়ে দিয়ে দিব, আর আমরা দুজন একটু শান্তিতে নিশ্চিন্তে জীবনের শেষ সময়টুকু পার করব। সবে মাত্র পড়াশোনা করে এলাম, আর তাতেই তোমরা আমার পায়ে শিকল বাঁধানোর চেষ্টা করছো। বাবারে, অমন করে কেন বলছিস? তোর তো পর্যাপ্ত বয়স হয়েছে, আর এখন যদি আমরা নাতি নাতির মুখ দেখতে না পারি তাহলে আর কবে দেখবো বল তো? দেখো মা, তোমরা কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছো। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এমন করে বলছো তখন আমি রাজি। তাহলে চল বাবা, আজই আমরা মেয়েটাকে দেখে আসি। এরপর তারা সবাই মিলে টোনাকে নিয়ে মেয়ে দেখতে যায়, কিন্তু মেয়েকে দেখে টোনা রেগে মনে মনে বলতে থাকে, মা বাবা আমার জন্য কি মেয়ে দেখে রেখেছে, এ তো মেয়ে নয়, যেন কালো মহিষ। না না, এই মেয়েকে আমি কিছুতে বিয়ে করতে পারবো না। মা বাবা, আমার মেয়ে দেখা হয়ে গিয়েছে, এবার আমি আসি। তোমাদের ইচ্ছে হলে তোমরা আরো দেখতে পারো। বাবা টোনা। টোনা কারো কোনো কথার অপেক্ষা না করে সোজাসুজি বাড়িতে ফিরে আসে। দিদি দাদা, আমি বাড়ি গিয়ে আপনাদের বিয়ের দিন তারিখটা জানিয়ে দিয়েছি। এই বলে মিনু আর রাজু বাড়ি ফিরে আসে। বাবা টোনা, তুই কিছু না বলে অমন করে কেন চলে এলি? বাবা মা, আমি তোমাদের কথা রাখতে পারবো না। আমি ওই কালো মেয়েকে কিছুতে আমার বউ বানাতে পারবো না। আমি শিক্ষিত একটা ছেলে, অমন কালো কুৎসিত মেয়েকে কিছুতে আমি মেনে নিতে পারবো না। এতে করে লোকের সামনে আমি আমার মুখ দেখাতে পারবো না, সবাই আমাকে নিয়ে হাসি তামাশা করবে। এসব তোর ভুল ধারণা রে বাবা। ওই মেয়েটা দেখতেই শুধু কালো, কিন্তু মনটা তার ভীষণ ভালো। ও যদি আমার বাড়িতে বউ হয়ে আসে তাহলে আমার বাড়িতে সুখের ছায়া নেমে আসবে, আমাদের সবাইকে অনেক ভালো রাখবে। তুই দয়া করে আর না করিস না বাবা। আচ্ছা মা, তোমরা ওই কালো মেয়েটার মধ্যে কি পেয়েছো সেটা আগে আমাকে বলো তো, নাকি ও আবার তোমাদের জাদুটোনা করেছে, বলো তো? কি করেছে সেটা জানতে চাচ্ছিস? শোন তবে, তোর জন্মের আগে আমরা অনেক গরিব ছিলাম, দিন এনে দিন খেতাম। তার মধ্যে তোর বাবা একদিন রোড অ্যাক্সিডেন্ট করে, আর তাতে তোর বাবার দুটো পাই অনেক বড় ক্ষত হয়ে যায়। চিকিৎসা করানোর মতো কোনো ক্ষমতাই ছিল না আমাদের। প্রায় বিনা চিকিৎসাতে তোর বাবা মারাই যাচ্ছিল। তখন কে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল জানিস? ওই টুনির বাবা নিজের একমাত্র জমি বিক্রি করে তোর বাবার চিকিৎসা করিয়েছিল। সে বলেছিল আমার বন্ধু যদি বেঁচে না থাকে তাহলে আমার এই জমি দিয়ে কি হবে, তাই আগে আমার বন্ধু, তারপর আমার জমি, এসব বলেছিল জানিস। এখন তুই বল তো বাবা, এতটুকু প্রতিদান কি আমরা তাকে দিতে পারি না? তোমরা এখন তোমাদের ঋণের বোঝা কমানোর জন্য আমাকে বলি দিবে, তাই তো? দেখ বাবা, এখানে বলির কিছু নেই, মেয়েটা অনেক ভালো, তুই শুধু একবার রাজি হয়ে যা। জীবনে তো কোনোদিন তোমার আর বাবার মুখের উপর না বলিনি, আজও বলবো না। তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো। এরপর মিনু তার ছেলে টোনার সাথে টুনির বিয়ে দিয়ে দেয়, আর টুনিকে নিজের বাড়িতে নিয়ে আসে। নাও গো, এই দুধটুকু খেয়ে নাও। মা বললো রাতে দুধ খেয়ে ঘুমানো এটা তোমার ছোটবেলার অভ্যাস। আমার অভ্যাস নিয়ে কাউকে চিন্তা করতে হবে না, দয়া করে এখন আমাকে ঘুমাতে দিলে অনেক ভালো হতো। না না, তা বললে তো হবে না, তোমাকে এই দুধটুকু খেয়ে ঘুমাতে হবে, এটাই ফাইনাল। আমাকে দুধ খেয়ে ঘুমাতে হবে, তাই তো? দাও, এক্ষুনি খাচ্ছি। দেখেছো, আমি খেয়েছি। এবার আমার চোখের সামনে থেকে চলে গেলে আমি অনেক খুশি হতাম। তুমি আমার সাথে যাই করো না কেন, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এটাই আমার ঘর, এটাই আমার সংসার। ঠিক আছে, তুই তোর ঘর আর সংসার নিয়েই থাক, আমি চললাম। এই বলে টোনা ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে, আর টুনি সারা রাত ধরে বিছানায় বসে কান্না করতে থাকে। এভাবে দেখতে দেখতে সকাল হয়ে আসে।
আর টুনি উঠে সবার জন্য রান্না করে টেবিলে সাজিয়ে রাখে। বাহ বৌমা, তুমি তো দেখছি অনেক খাবার রান্না করেছো, আর খাবারগুলো দেখে তো অনেক সুস্বাদু মনে হচ্ছে। মা, আপনার একটা কাজ করতে হবে মা। কি কাজ বৌমা? এইসব খাবার যে আমি নিজে হাতে রান্না করেছি তা কিন্তু আপনি কাউকেই বলবেন না। সবাইকে বলবেন যে আপনি এগুলো রান্না করেছেন, ঠিক আছে মা? কেন বৌমা, তুমি এত কষ্ট করে রান্না করেছো আর সেটার প্রশংসা আমি কেন নিব? আসলে মা, টোনা যদি জানতে পারে যে এগুলো আমি রান্না করেছি তাহলেও কিছুতেই খাবারগুলো খাবে না, এই জন্যই আর কি মা। বুঝতে পেরেছি বৌমা, তুমি ধৈর্য ধরো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। শোনো, তুমি খাবারগুলো বাড়তে থাকো, আমি সবাইকে ডেকে নিয়ে আসছি। এরপর টুনি খাবারগুলো পরিবেশন করতে থাকে আর এদিকে সবাই খেতেও বসে পড়ে। আজকের খাবারটা তো অনেক সুস্বাদু হয়েছে। হ্যাঁ মা, বাবা একদম ঠিক কথা বলেছে, আজকের খাবারটা পুরো অসাধারণ হয়েছে। তোমার হাতে জাদু আছে মা। কিন্তু আমি তো এতদিন ধরে তোমার রান্না খাচ্ছি গো, সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হচ্ছে এটা তোমার রান্না নয়। মা, তুমি সত্যি করে বলো তো, কে রান্না করেছে? কে আবার করবে? হ্যাঁ, মা করেছে। তুমি খাবার খেয়ে অফিসে চলে যাও তো। টোনা আর কোনো কথা না বাড়িয়ে খাবার খেয়ে অফিসে চলে যায়। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। টোনা কিছুতেই তার কালো বউকে মেনে নিতে পারে না, আর তার কারণেই টোনা মনি নামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। জানো মুন্নি, তুমি দেখতে পুরো ওই দূর আকাশের চাঁদের মতো। তোমাকে যদি আমার ঘরের বউ বানাতে পারি তাহলে আমার ঘর পুরো আলোয় আলোকিত হয়ে যাবে। এবার বলো তো, কবে বিয়ে করবে আমায়? তুমি চাইলে আজই আমরা বিয়ে করব, কিন্তু কিন্তু কি বলো আমায়, আমি তোমার জন্য সবকিছু পূরণ করতে রাজি। তুমি শুধু একবার মুখ ফুটে বলো। তুমি না বলেছিলে তোমার সবকিছু আমার নামে করে দিবে? সব মানে তোমার শুধু ব্যাংক ব্যালেন্স গুলো আমার নামে দিলেই হবে। এটা কোনো ব্যাপার হলো নাকি? এই নাও আমার ব্যাংকের চেক, এখানে আমি আমার সব ব্যালেন্স তোমার নামে করে দিলাম। এবার চলো, তোমাকে আমি আমার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেই, আর তারপর কালই আমরা বিয়ে করে নিব। শোনো না, কাল একেবারে বিয়ে করেই তোমার বাড়িতে যাব, কারণ তোমার বাবা যদি আমাকে মেনে না নেয় তাহলে আমার মনটা ভেঙে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। এরপর মন্ডি চলে যায় আর টোনা বাড়িতে ফিরে আসে। এদিকে টুনি টোনার সব পছন্দের খাবার রান্না করে বসে থাকে। আজ আসতে এত দেরি করলে যে? আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে খেয়ে নাও, আমি আজ তোমার সব পছন্দের খাবার বানিয়েছি। শোন, আমি তোর এই কালো নোংরা হাতের কোনো খাবারই খাবো না, আর তোকে আমি টাকা দিয়ে দিচ্ছি, তুই আমার বাড়ি থেকে চলে যা, আমি আরেকটা বিয়ে করে নিব। এসব তুমি কি বলছো গো? তবে তুমি যদি আরেকটা বিয়ে করবে তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে বলো? আমি শুধু আমার বাবার ঋণের বোঝা কমানোর জন্য তোকে বিয়ে করেছিলাম। শোনো, মেয়েদের বিয়ে একবারই হয়, আর আমার কোনো টাকার প্রয়োজন নেই। আমি তোমার বাড়ির কাজের মেয়ে হয়ে থাকবো, তবুও তুমি আমাকে এবারে ছেড়ে যাওয়ার কথা বলো না। আমি এবারে ছেড়ে তোমায় ছেড়ে কোথাও যাব না। টুনির কান্না দেখে টোনা আর কিছুই বলে না। এরপর নিজের ঘরে চলে যায় আর রাত পেরিয়ে ভোরও হয়ে আসে। আর টোনা ঘুম থেকে উঠেই বাইরে চলে যায়। এরপর টুনি বাড়ির সব কাজ করতে থাকে, আর এভাবেই দেখতে দেখতে বিকেল হয়ে আসে আর টোনা কান্না করতে করতে বাড়িতে ফিরে আসে। টোনা, টোনা তুমি কাঁদছো কেন? বাবা, কি হয়েছে তোর? তুই এমন করে কাঁদছিস কেন? মা, আমার সব শেষ হয়ে গিয়েছে। আমি তোমাদের সবাইকে না জানিয়ে মুনি নামের এক মেয়ের সাথে
প্রেম করেছিলাম। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার ব্যাংক ব্যালেন্স সব নিয়েছে। তোমরা আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। কাঁদিস না বাবা, তুই টুনিকে মেনে নিয়ে আবার নতুন করে সংসার শুরু করে দে। দেখবি এখন যা হবে সব ভালোই হবে। টুনি, এতদিন তোমাকে আমি অনেক অবহেলা করেছি, অনেক অপমান করেছি, আর তুমি সব মুখ বুজে সহ্য করে নিয়েছো। আজ থেকে আমি তোমাকে মেনে নিলাম। তুমি আমাকে মাফ করে দাও টুনি। এসব বলো না ঘটনা, আমি তোমার কথায় কিছু মনে করিনি। তুমি যে তোমার সব ভুল বুঝতে পেরে আমাকে মেনে নিয়েছো, আমি এতে অনেক খুশি। কারণ তুমি যে আমার সব, আমি তোমার উপর কোনো অভিযোগ রাখিনি। এরপর টোনা কালো বউকে মেনে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। টুনি, আমাদের ঘরগুলো আরো বড় করতে হবে। কি ব্যাপার, হঠাৎ করে ঘরগুলো বড় করার কথা বলছো কেন? এই ঘরেই তো আমরা দুজন অনেক ভালো আছি। আমার মা, ভাই আর ভাই বউ যে পুরনো বাড়িতে পড়ে আছে, বাড়িটা তো ভেঙে গিয়েছে, তার উপর আবার মায়ের শরীরটাও বেশ খারাপ। তাই ভাবছি ঘর বড় করে ওদের সবাইকে আমার কাছে এনে রাখবো, আর মায়ের চিকিৎসা করে তাকে সুস্থ করে তুলবো। আচ্ছা টোনা, তুমি কি কোনো মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছো নাকি? ছি ছি, এসব তুমি কি বলছো টুনি? আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন এসব ছাইপাশ হাতে দিয়েও ধরেনি, সেখানে আমি এসব কি করে খাবো বলো তো? তোমার 14 গোষ্ঠীতে না থাক, কিন্তু তুমি ঠিকই খেয়েছো। যদি তুমি নাই খেতে তাহলে আমার এই সুখের সংসারে উটকো ঝামেলা নিয়ে আসতে চাইতে না, বুঝেছো? আরে টুনি, তুমি কাকে উটকো ঝামেলা বলছো? কাকে আবার? তোমার মা, ভাই আর ভাই বউকে। দেখো টুনি, আমি আমার মায়ের অনেক আদরের ছেলে। আমার মা ছোট থেকে অনেক কষ্ট করে আমাকে বড় করে তুলেছে, আর আজ আমি এত ভালো একটা চাকরি করছি, টাকা রোজগার করছি, সেখানে আমি আমার মা ভাইকে দেখবো না তা কখনো হয়? আমি আজ এক্ষুনি আমার মা ভাইকে নিয়ে আসবো, আর তুমি আমার মায়ের সেবা করবে, বুঝেছো? টোনা, এসব কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। টোনা টুনির কোনো কথা না শুনে সোজা তার মায়ের কাছে চলে যায়। আর তাদের নিয়ে নিজের বাড়িতে ফিরে আসতে চায়। আর তখনই তার মা বলে ওঠে, বাবা টোনা, তুই যে আমাদেরকে নিয়ে যেতে চাইছিস, বড় বৌমা কি আমাদের মেনে নিবে বল? শুধু শুধু তোদের সংসারে একটা অশান্তি হবে, সেটার কোনো প্রয়োজন নেই রে বাবা। আমি এখানে অনেক ভালো আছি, আর তোরা যে সুখে আছিস আমি তাতেই অনেক খুশি। না মা, তা হয় না, তোমরা চলো আমার সাথে, টুনিকে আমি দেখে নিব। হ্যাঁ মা, তুমি আর না করো না, দাদা তো ঠিকই বলেছে। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তখন চল। এরপর টোনা সবাইকে নিয়ে তার বাড়িতে ফিরে যায়। আর সবাইকে দেখে টুনি ভীষণ রেগে যায়। টোনা, আমি আমার বাবার বাড়িতে চলে যাব, আমার আর এখানে একদম ভালো লাগছে না। তুমি চলে গেলে সংসার কে দেখবে? হ্যাঁ, তুমি বরং এক কাজ করো, তোমার মাকে আমার বাড়িতে নিয়ে এসো, সবাই মিলে একসাথে থাকা যাবে, আর সবাই মিলে একসাথে থাকলে অনেক মজা হবে, আর তাতে করে আমার মাটাও সুস্থ হয়ে যাবে, বুঝলে? টোনার এসব কথা শুনে টুনি রেগে আগুন হতে থাকে, কিন্তু মনে মনে কিছু একটা ভেবে চুপ হয়ে যায়। ঠিক আছে টোনা, তুমি মাকে নিয়ে ঘরে যাও, আর মুন্নি, আয় তো আমার সাথে, রান্না করবি। ঠিক আছে দিদি ভাই, চলো। কি কি রান্না করতে হবে আমাকে বলো তো, আমি একা হাতে সব করে দিচ্ছি। এরপর টুনি মুন্নিকে দিয়ে সব রান্নায় করিয়ে নেয়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে। আর টুনি তার মা রেনুকে তার বাড়িতে নিয়ে আসে। কি রে মা, কি হয়েছে তোর? তুই অমন করে কাঁদছিস কেন বলতো? কাছি কি আর সাধে মা, তোমার মেয়ের কপাল যে পড়তে চলেছে, তোমার জামাই যে ওর গুষ্টি তুলে এনেছে আমার বাড়িতে। তুই কাঁদিস না মা, তুই শুধু দেখ কি করে ওদের তাড়াই আমি, কিন্তু আমি কিছু করব না, তোকে শিখিয়ে দিব, তুই সেই অনুযায়ী কাজ করবি, কেমন? ঠিক আছে মা, আমি তাই করব। এরপর রেনু তার মেয়ের কানে কানে এক
একটা বুদ্ধি শিখিয়ে দেয়। আর তখনই সেখানে টোনা চলে আসে। এ কি মা, আপনি চলে এসেছেন? এসে অনেক ভালোই হয়েছে। টুনি, আমাকে খেতে দাও তো তাড়াতাড়ি। আজ খেয়ে তাড়াতাড়ি ঘুমাতে হবে। সকাল সকাল উঠে মাকে নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে। তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে কেন শুনি? তোমার ভাই আছে কি করতে? ও কি শুধু বসে বসে খাওয়ার জন্য এসেছে নাকি? টুনি, এসব তুমি কোন ধরনের কথা বলছো? আমার মা, আমার কি কোনো স্বাদ নেই যে আমি আমার মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব? বাবা দেখো, তুমি তো সারাদিন অফিসের কাছে ব্যস্ত থাকো, তোমারও তো একটু রেস্টের প্রয়োজন আছে তাই না? তাই বলছিলাম কি, তুমি আমাদের টাকা দিয়ে দাও, আমরা তোমার মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব বাবা। তার কোনো প্রয়োজন হবে না, আমি নিয়ে যাব। টোনা আর কোনো কথা না বাড়িয়ে রাগ করে না খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর টুনি ঘুম থেকে উঠেই বলতে থাকে, টোনা, আমার 20,000 টাকা লাগবে। তুমি আমাকে এক্ষুনি 20,000 টাকা দাও। কি বলছো এসব? সেদিনই তো তুমি আমার কাছ থেকে 15,000 টাকা শপিং করলে, আজ আবার 20,000 টাকা নিয়ে কি করবে শুনি? আমি তোমাকে এত কৈফিয়ত দিতে পারবো না। আমার প্রয়োজন আর তুমি দাও, বুঝেছো? তোমার আজাইরা কাজ করার জন্য কোনো টাকা আমার কাছে নেই। মায়ের চিকিৎসা করাতে হবে, তার জন্য এখন অনেক টাকা লাগবে, বুঝেছো? মায়ের চিকিৎসার টাকা ঠিকই বের হয়, কিন্তু বউয়ের হাত খরচের টাকা একদম বের হয় না, তাই তো? তুমি অনেক হাত খরচের টাকা নিয়েছো, আজ না নিলে খুশি হব। রকি, আমি অফিসে যাচ্ছি, আর এই নে 5,000 টাকা। এই টাকাগুলো নিয়ে মাকে নিয়ে ডাক্তারের কাছে চলে যা। আর আরো টাকা লাগলে আমাকে ফোন দিস, আমি টাকা পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে দাদা। আর চল তো আমার সাথে, আমি মায়ের জন্য কিছু ফল কিনে দেই। দেখেছিস টুনি, টোনা তোকে টাকা দিল না, আমার মাকে তো ঠিকই টাকা দিয়ে দিল, আবার ফল কিনে দেওয়ার জন্য রকিকে সাথে নিয়ে গেল। আমি এখন কি করব বলো তো মা? রেনু টুনিকে আবারও বুদ্ধি শিখিয়ে দেয়। আর টুনি মায়ের বুদ্ধি শুনে মিনুর কাছে যায়। মা, বাড়িতে বাজার শেষ হয়ে গিয়েছে, আমার কাছে কোনো টাকা নেই। আর আপনার ছেলেও আমাকে কোনো টাকা দিয়ে যায়নি। আপনার ডাক্তার দেখানোর টাকাটা আমাকে দিয়ে দিন, কারণ আপনার ডাক্তার দেখানোর থেকে বাজার করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বড় বৌমা, টোনা তো আমাকে টাকা দিল, ঠিক আছে, আমি তোমাকে টাকা দিয়ে দিব। রকিকে একটু আসতে দাও, কারণ টাকাগুলো তো ওর কাছে, ও এসে সব টাকা দিয়ে দিবে। বৌদি, কি হয়েছে? তুমি মায়ের কাছে কিসের টাকা চাচ্ছ? তোমার ভাই তোমাকে যে টাকাগুলো দিয়েছে সেগুলো আমাকে দাও। আর মা তো এমনিতেই অনেক অসুস্থ, এসব ফল খেলে তো আবার পেটে অসুখ করবে। বৌদি, তুমি লোভী সেটা আমি আগে থেকে জানতাম, কিন্তু তুমি যে এত নীচ সেটা জানতাম না, বুঝতে পেরেছো? হ্যাঁ ছেলে, হাই, তুই কোন সাহসে আমার মেয়েকে নীচ বলছিস? হ্যাঁ, নীচ তো তোরা, এর জন্যই সবাই মিলে আমার মেয়ের সংসারে এসে পড়ে আছিস, তাই না? এই কথাটা বলতে আপনার লজ্জা করা উচিত ছিল, কারণ এটা আপনার মেয়ের একা সংসার না, এটা আমার ভাইয়েরও সংসার, বুঝেছেন? আর আমার ভাইয়ের সংসারে আমার মা থাকবে না তো কি আপনি থাকবেন? বেয়াদব ছেলে, তোর এত বড় সাহস, তুই আমার মাকে এভাবে কথা শোনাস? এক থাপড়ে তোর গাল ফাটিয়ে দিব, এই বলে দিলাম আমি। আপনি যে সাহসে আমার মাকে কথা শোনাচ্ছিলেন, চিকিৎসার টাকা নিতে চাইছিলেন, আমি সেই সাহসে আপনার মাকে কথা শোনাচ্ছি বৌদি। যা, এক্ষুনি তোরা বের হ আমার বাড়ি থেকে। আমি তোদের আর এক মুহূর্ত আমার বাড়িতে দেখতে চাচ্ছি না। শুনুন বৌদি, এটা আমার দাদার বাড়ি, আর দাদা না আসা অবধি আমরা কোথাও যাব না। আরে, কিসের যেন একটা ভাঙার শব্দ হলো। তোর এত বড় সাহস, আমার বাড়ির জিনিস ভাঙিস? আজ তো তোকে আমি মেরেই ফেলবো। টুনি মুন্নিকে মারতে শুরু করে। আর তখনই মিনু এসে টুনিকে থামিয়ে দেয়। বড় বৌমা, আমরা তোমার পরিবার, আমি তোমার আরেকটা মায়ের মতো। যখন তোমাকে প্রথম আমার ছেলের বউ করে এনেছিলাম,
তখন সবাইকে বলেছিলাম যে আমি আমার ছেলের বউ নয়, মেয়েকে এনেছি, কিন্তু ভাবিনি তার প্রতিদান হিসেবে আমাকে আজকের এই দিনটা দেখতে হবে। তুমি তোমার সংসার নিয়ে ভালো থাকো বড় বৌমা, আমরা চলে যাচ্ছি সবাই। আমি তোমাদের সব কথাই শুনেছি মা, টুনি ওর মাকে নিয়েই থাকুক, আমিও তোমাদের সাথে চলে যাচ্ছি। যে অন্যকে সম্মান দিতে জানে না, আমি তার সাথে কিছুতেই থাকবো না। এরপর টোনা সবাইকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তখনই টুনি বলে ওঠে, তোমরা আমাকে নিজের দোষের প্রায়শ্চিত্ত করার কোনো সুযোগ না দিয়ে এভাবে আমাকে ফেলে চলে যাবে? আমাকে তোমরা মাফ করে দাও মা, আপনিও আমাকে মাফ করে দিন। আমি অনেক বড় ভুল করেছি, মাফ করে দিন মা, মাফ করে দিন। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, আমরা সবাই এতেই অনেক খুশি। এরপর সবাই মিলে টুনিকে মাফ করে দেয় আর অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।